শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের ক্যান্ডিডেট সহ ডাক্তারবাবু সহ আমাদের পার্টির নেতা। আমি মীনাক্ষীদের নাম শুনেছি, অন্য কারণে শুনলাম। সেদিন আমাকে একজন বললো যে আমরা প্রচারে ছিলাম, মীনাক্ষীদি ছিল। একজন আমাকে ফোন করে বলছে তুই কখন বরানগরে যাবি? তো যাইনি। বললো না, ওরা বললো যে বরানগরে মীনাক্ষীদি প্রচারে ছিল। পরে খোঁজ নিয়ে বুঝলাম যে মীনাক্ষী একা নয়, মীনাক্ষী অনেক আছে আর তারা প্রচারে আছে একসাথে। ফলে ভোট বরানগরের জন্য ডবল দায়িত্ব, আর ডবল দায়িত্ব আমরা পালন করব। আর পালন করে নিয়ে বিধানসভাতেও যেখানে ভাগাড় তৈরি হয়েছে বিধানসভাটা, সেখানে একজন মানুষের বাচ্চাকে, शेर का बच्चा को हम लोग भेजेंगे लड़ाई करने के लिए। আর সূর্য চক্রবর্তী তো পার্লামেন্ট যাবে না, ওকে কেউ আটকাতে পারবে না। ও মোদি বলছিল বারবার যে इस बार 400 पार, इस बार 400 पार, और 200 पार करने पर उसका মানে হাঁটু দুটো মুড়ে গেছে নিচে, ও পারবে না, সহজ না। গোটা ভারতবর্ষে যে সংবিধান এবং দেশ বাঁচানোর যে লড়াই শুরু হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে, সেই ভারতবর্ষে সংবিধান এবং দেশ বাঁচানোর লড়াইয়ে গোটা দেশের মানুষ একাট্টা হচ্ছে। যদি তথ্য হিসাব করে দেখা যায় তাহলে গোটা দক্ষিণ ভারতে বিজেপি ফিরে নিজের খাতা খুলতে পারছে না। যে উত্তর ভারতের রাজ্যগুলোতে বিজেপির খুব বেশি কনফিডেন্স, সেই কনফিডেন্সও ফুটো হয়ে গেছে, হাওয়া বেরোচ্ছে। বিহার থেকে শুরু করে রাজস্থানে সব জায়গাতে লাল ঝান্ডা উড়বে, সঙ্গে কংগ্রেসের তেরঙ্গা ঝান্ডা আছে। আর পশ্চিমবঙ্গে এবার তো আমরা সবাই ঠিক করে নিয়েছি, অন্ততপক্ষে ছাত্র যুবরা, যে এবার তো পশ্চিমবঙ্গ থেকে পার্লামেন্টে লাল ঝান্ডারা থাকবে তেরঙ্গা ঝান্ডার সাথে। আর সুজন চক্রবর্তী এখান থেকে, তন্ময় ভট্টাচার্য বিধানসভাতে এখান থেকে, আর 26-এ যেমন সারাদিন আপনারা এই মাঠে জল ছেঁচে বের করে দিয়েছেন, ওরকম 26-এ তৃণমূলকে ছেঁচে আমরা পশ্চিমবঙ্গ থেকে বার করে দেব। সেই দিনের জন্য আমাদের তৈরি। কিন্তু এই বরানগরের মাঠে, এই মাঠে আপনাদেরকে কয়েকটা বিষয়ে খুব পুরো সিদ্ধান্ত নিতে হবে, এবং এই সিদ্ধান্ত শুধু আমরা বলছি বলে না, এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে এই দেশের ভবিষ্যৎ ভেবে, এই দেশের সাধারণ মানুষের ভবিষ্যৎ ভেবে। क्या होगा इस देश का प्रतीक? অশোক স্তম্ভ নাকি বুলডোজার? কি হোক? আমরা তো চাইছি অশোক স্তম্ভ হোক, যেটা ছিল, যেটা আমরা অর্জন করেছি, যেটা আমরা লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের প্রাপ্তি। इस देश को आजाद करना और आजाद भारतवर्ष में एक संविधान, আর সেই সংবিধানে অশোক স্তম্ভ আমাদের জাতীয় প্রতীক, যেটা আমাদের শৌর্যের, যেটা আমাদের বীর্যের, এবং যেটা এই গোটা ভারতবর্ষে মানুষকে একাট্টা রাখার আমাদের জন্য, যেটা আমাদের শক্তি, যেটা আমাদের প্রতীক। কিন্তু এই ভারতবর্ষের সংবিধানের জায়গায় তারা মনোভাব রাখতে চাইছে, এই ভারতবর্ষের সংবিধানের জায়গাতে যারা একনায়কতন্ত্রের একটা আস্ফালন, একটা অহংকার, স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাইছে। আমরা এই বরানগরের এই অঞ্চলের সাধারণ মানুষের কাছে আমরা বলতে চাইছি, বরানগরের এনার্জি ওই তন্ময়দা যা বলছিলেন সেটা হতে পারে না। গোটা ভারতবর্ষের এনার্জি সংবিধান হতে হবে, বরানগরেরও এনার্জি সংবিধানই হতে হবে। কারণ এই সংবিধানই আছে যে দেশের প্রধানমন্ত্রী, সুপ্रीम কোর্টের প্রধান বিচারপতি और एक गटर साफ करने वालों को एक जगह लाकर खड़ा करता है, वही इस भारतवर्ष का एनर्जी है। আর ওটাই বরানগরের এনার্জি হবে। এর বাইরে যদি বরানগরের এনার্জি অন্য কোথাও হয়, তাহলে কিন্তু কালকে গোসা হয়ে যেতে পারে, পরের বার টিকিট না পেয়ে। এবার হয়েছিল না গোসা, বাঁকুড়া থেকে বেরিয়ে এসে ঘুরে বেড়াচ্ছিল না, এপাড়া ওপাড়ায় গায়ে কাপড় জড়িয়ে, চোখ মুখ কালো করে, চোখে সানগ্লাস পরে, তারপরে গোসা ঠান্ডা হলো আর বরানগরের টিকিট পেল। আরে দেশ বাঁচানোর জন্য, সংবিধান বাঁচানোর জন্য টিকিট আর আসনের প্রয়োজন হয় না। जो लोग हम लोगों का जीरो वाला पार्टी बोलता है, उसी पार्टी का सेक्रेटरी सीताराम येचुरी सुप्रीम कोर्टे একটা মামলা আর জান কবুল করে লড়াই করা সব উকিলরা দেখিয়ে দিয়েছে যে ইলেকট্রাল বন্ডের নামে বড় লোকদের কাছে টাকা নিয়ে তৃণমূল বিজেপি নিজেদের পকেট গরম করবে আর লাল ঝান্ডা ছেড়ে দেবে না।
তার জন্য আমাদের প্রস্তুতি। এই দেশের মাটিতে, এই ভারতবর্ষের মাটিতে, এ গোটা দুনিয়াতে যে ভারতবর্ষ মাথা উঁচু করে সর্বোচ্চ গণতন্ত্র এবং গণতন্ত্রের সর্বোচ্চ রূপ এই ভারতবর্ষে যারা দেখিয়েছে, তাদেরকে আমাদেরকে রক্ষা করতে হবে। তারা হলো এই ভারতবর্ষের নাগরিক। 278 দিন পার্লামেন্ট চলেছে, এর বেশি পার্লামেন্ট চলে না। ভারতবর্ষের স্বাধীনতার পর এত কম পার্লামেন্ট চলা এর ইতিহাসে নেই। আর সেই পার্লামেন্টে 6 মিনিটে 18টা বিল পাস হয়ে যায়। যে 18টা বিলে আমাদের পেটের ভাত, আমাদের আইসিডিএস সেন্টার, আমাদের মাথার ছাদ, আমাদের হাতের কাজ, এগুলো কিচ্ছু নেই। আমাদের হিউম্যান ভ্যালুস গুলো আস্তে আস্তে নষ্ট করে দেওয়া হচ্ছে। আমাদের লেখাপড়ার সিলেবাস পাল্টে দেওয়া হচ্ছে। আমাদের এই গোটা ভারতবর্ষ বড় লোকদের হাতে সমস্ত সম্পত্তি, আর গরিব লোকদের হাতে সেই সম্পত্তি থাকবে না। তারা প্রতিদিন খাবে কিন্তু তাদের ভাত জুটবে না। এটাই ভারতবর্ষের পরিণতি করতে চাইছে বিজেপি সরকার। ভারতবর্ষের এখন কেন্দ্রের সরকার। আমরা বলতে চাইছি যে যে বুলডোজার গোটা ভারতবর্ষে, উত্তরপ্রদেশে, দিল্লিতে প্রতিটা দিন বস্তিগুলোকে উচ্ছেদ করলো, গরিব, দলিত, মুসলিম, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এদের সবার বাড়িগুলো ভাঙলো। এই তো মহানগর, খড়দা, এই গোটা অঞ্চল জুড়ে, এই উত্তরের একটা বিরাট অংশ জুড়ে যে কলোনিগুলো আছে, যে উপাস্ত কলোনিগুলো আছে, এ তো পশ্চিমবঙ্গের সরকার লাঙ্গল যার জমিদার বলেছিল। কিন্তু এখানে যারা বসবাস করত, যাদের জমি ছিল না, এই গোটা অঞ্চল জুড়ে যেগুলোতে চাষ হতো না, কিন্তু ওপার বাংলা হতে বা যে কোনো কারণে হোক এই পশ্চিমবঙ্গে এসে যারা বসবাস করতে বাধ্য হয়েছিল, তাদের যে জমি ছিল, যেখানে তাদের নিজের একটা তাল পাতার বেড়া, যারা একটা ছোট বাড়ি তৈরি করেছিল, মাথায় একটা ছাদ তৈরি করেছিল, একটা বস্তি তৈরি করেছিল, সেখানে তো লাল ঝান্ডার সরকার ছিল। 34 বছর দায়িত্ব পালন করেছে, কারণ মানুষ দায়িত্ব দিয়েছিল। আর শুধুমাত্র লাঙ্গল যার জমিদার হয়নি, এই উপাস্ত পরিবারগুলোতে, পাড়াগুলোতে, কলোনিগুলোতে যারা থাকতো, তাদেরও বাড়ির জন্য, তাদেরও একটা পাট্টা, তাদেরও ইলেকট্রিক্যাল লাইন, তাদেরও রাস্তা, তাদেরও স্কুল, তাদেরও হসপিটাল, তাদেরও কলেজের নির্মাণ হয়েছিল। তাহলে শুধুমাত্র পাড়ার গ্রামের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের, কৃষকের জন্য নয়, শহরে কলোনিতে যারা থেকেছিল তাদেরও একটা জমির ব্যবস্থা করেছিল। আর আজ भारतवर्ष में শুধুমাত্র প্রতিটা দিন যদি হিসাব করা যায়, প্রতিটা দিন 2023 সালে 250 করে বাড়ি বুলডোজারের আঘাতে ভেঙে ফেলা হয়েছে। প্রতি ঘন্টায় 58টা করে মানুষ ইফেক্টেড হয়েছে। কোথায় ছিল দেশের সরকার? কোথায়? কি করে ভুলে যেতে পারি যে আনপ্ল্যান্ড লকডাউন, যে লকডাউন এই গোটা পশ্চিমবঙ্গের সাথে গোটা ভারতবর্ষের পরিযায়ী শ্রমিকদের বুকে মরা বাচ্চা নিয়ে হাঁটতে বাধ্য করেছিল? কি করে ভুলে যেতে পারি যে গোটা ভারতবর্ষে আনপ্ল্যান্ড লকডাউনে যে বেকার ছেলেমেয়েরা নিজেদের রক্ত ঘামে গোটা ভারতবর্ষে সরকারি কোষাগারের টাকা জমা দিয়ে দেয়, তাদেরকে নিজেদের বাড়ি ফেরার ব্যবস্থা এই বিজেপি সরকারটা করতে পারেনি। যখন গোমূত্র খেয়ে করোনা সারানোর কথা বলছিল, তারপরে টিকা আবিষ্কার হলো, ভ্যাকসিন আবিষ্কার হলো। টিকা নয়, সেই ভ্যাকসিনও জাল। সেই ভ্যাকসিনের কোম্পানি থেকে, সেখান থেকেও টাকা। যাদেরকে গোটা বাজার ভ্যাকসিন বিক্রি করার জন্য ছেড়ে দিল, তারা ডিমনিটাইজেশন, জিএসটি আর করোনা, সমস্ত রাজ্যের জেলার সব ছোট ছোট কলকারখানার ঝাঁপগুলোকে বন্ধ করে দিল। যে শ্রমিকরা যেখানে কাজ করত, সেই শ্রমিকরা কাজ হারিয়ে দিয়ে অন্য কোনো জায়গায় মাথা গোটার জন্য কাজ করতে বাধ্য হচ্ছে। যদি 400 টাকা মজুরিতে, 300 টাকা মজুরিতে কাজ করতো, তাহলে আজকে 180 টাকা, 220 টাকা মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছে। সরকার কোনো দায়িত্ব নিয়েছে না। सरकार के पास कोई डेटा है? देश के सरकार के पास नहीं है। ছেড়ে দিন পরিযায়ী শ্রমিক এই পশ্চিমবঙ্গের নয়, এগোটা ভারতবর্ষে। তারা তো শুধুমাত্র মুর্শিদাবাদ, মালদার মতন বাইরের রাজ্যে গিয়ে রং করে না বাড়ি ঘর, তো রাজমিস্ত্রির সাথে কাজ করে না, কেউ দর্জির কাজ করে,
অ্যাক্সিডেন্ট করে দেয় তাহলে তারও 10 বছরের জেল আর লাখ-খানেক টাকা জরিমানা। अरे कैसे वो लोग अपना घर परिवार चलाते हैं, कैसे वो लोग अपना दवा दारू करते हैं, कैसे वो लोग अपना इलेक्ट्रिक बिल का दाम उठाता है, कैसे वो लोग अपना घर का लड़का बच्चियों का स्कूल का फीस जमा करते हैं, কি করে ওরা প্রত্যেক মাসে সৌদা খাতার টাকা পয়সা কি করে শোধ করে কোনোদিন খোঁজ নিয়েছে? कोई बच्चा अगर घर से निकलता है तो उसका माँ उसका पीठ देखता है, पीठ। আর পশ্চিমবঙ্গের মাটি থেকে গোটা ভারতবর্ষের মাটি থেকে বেকার ছেলেপুলেরা নিজের বাড়ি ছেড়ে, নিজের জেলা ছেড়ে, নিজের রাজ্য ছেড়ে, নিজের দেশ ছেড়ে যখন বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে আর পড়ে গিয়ে হাত পা ভেঙে যাচ্ছে, আর যখন তার ডেড বডিটা আসছে तो जाने वाला बच्चे का पीठ माँ देखती थी, लेकिन कॉफी में बंद होकर आने वाला बच्चे का मुंह माँ देख लेके कभी नहीं बच रहा है। पारबे भारतवर्ष सरकार এই মাগুলোর বুকের বেদনা, চোখের জল, পানসে হয়ে যাওয়া মুখ, কেঁদে কেঁদে ছাতি চাপড়ানোর যে আওয়াজ, সেই আওয়াজকে সহ্য করতে আমাকে স্বাধীনতা বলেছে আর সভাপতি বলেছে
বলুন তো? একজন কন্ট্রাকচুয়াল স্টাফ স্ট্রেচার যত রুগী তত স্ট্রেচার। স্ট্রেচার কোথা থেকে তৈরি হবে সে কারখানা ভারतवर्ष सरकार বলেছে सरकारी संस्थाएं चलाना हम लोगों का काम नहीं है। कोई बचपन में गया तो कोई जवानी में जाएगा। কোনো কারখানা খোলার দায়িত্ব আমাদের নেই, কারখানা চালানোর আমাদের দায়িত্ব নেই। শুধু বাপের জমা করা সম্পত্তি ছিল সেটা বেঁচে দেওয়ার দায়িত্ব বেঁচে দিয়েছে। আরে পশ্চিমবঙ্গে জমি থেকে যদি কোনো নিজের ছবি কাটিয়েছে চারিদিকে তার ছবি দেখে এখানে কোনো ইনভেস্টমেন্ট আসে না। 18টা তৃণমূলের এমপি, 22টা বিজেপি, এই 18টা বিজেপি আর 22টা তৃণমূলের এমপি, হিসাব দিতে হবে না সমসাময়িক কেমিস্ট্রি সৌগত বাবুকে? শুধুমাত্র নামে যাতে পয়সা খেয়ে নিয়ে একটু বললে চলবে না, বলতে হবে তো যে 1 টাকা ইনভেস্টমেন্ট এনেছে তমলুক লোকসভাতে 1 টাকা সিঙ্গল মান রুপি। কোথায় যাবো আমরা? সেই স্ট্রেচারগুলো কারা খেয়েছে? কন্ট্রাকচুয়াল স্টাফ হসপিটালে। একটা রোগীর কাছে 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা নিচ্ছে। রোগী বলছে আমি তো সরকারি হসপিটালে এসেছি, রাজহাট্টা সরকার ছিল 2 টাকার টিকিটে ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে। আর আজকে শুধুমাত্র স্ট্রেচারে করে একটা ট্রমা কেয়ার থেকে শুরু করে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে নিয়ে যেতে শুধুমাত্র স্ট্রেচারে 200 টাকা দিতে হবে। দালাল রাজ কাকে দোষ দেবে? ওই যারা স্ট্রেচার ঠেলছে সেই সমস্ত কন্ট্রাকচুয়াল স্টাফদেরকে নুন আনতে বাধ্য করিয়ে যায়। ভারতবর্ষের সংবিধান সুপ্রিম কোর্ট বলছে যে 26,000 টাকা ওনাকে বেতন দিতে হবে। আর এই পশ্চিমবঙ্গের সরকার গরু গাধা খাটানোর মতন সুপ্রিম কোর্টে বাদ দিয়ে আজকে তাদেরকে বেকার খাটাচ্ছে। বেকার খাটানো বেআইনি। সুভাষ মুখার্জি বসে আছেন, আমার ভারত মোদী শেষ, কোনোদিন ওনারা ক্লাস করবেন জেনে নেবেন। এখানে আমাদের সুপ্রিম কোর্টে বসে আছে। বেকার খাটানো বেআইনি। কন্ট্রাকচুয়াল স্টাফদেরকে 5,000, 7,000, 10,000 টাকাতে কাজ করানো বেআইনি, বন্ধ করতে বলেছে। কিন্তু পশ্চিমবঙ্গের সরকার লাস্ট 1 বছরে 2 লাখের বেশি কন্ট্রাকচুয়াল স্টাফকে নিযুক্ত করেছে। কাজ আর বেতন নেই। কার বিরুদ্ধে বলবো? সুপারের কাছে যাচ্ছে, বলছে কমপ্লেন করো। আমি আমার বাবাকে ভর্তি করতে গেছি, শ্বাসকষ্টে ছটফট করছি, তখন আমার কাছে একমাত্র উপায় নেই। কোনো রকমে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে স্ট্রেচারে চাপিয়ে একটা ওয়ার্ডে এমার্জেন্সিতে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, নাকি তখন আমি কমপ্লেন লিখবো যে এই কন্ট্রাক্টর আমার কাছে 200 টাকা নিচ্ছে। কোথায় গেল সরকার? কোথায় আছে? কে দেখবে আমাদেরকে? অ্যাম্বুলেন্স নেই। ও দানাবাজিকে দেখানো হয়েছিল না কি নাম ছিল? বউকে কাঁধে করে বাড়ি নিয়ে গেছিল, মরা বউকে। আর উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জে মরা ছেলেকে ব্যাগের ভিতরে করে বাসে করে নিয়ে এসেছে। অ্যাম্বুলেন্সের দালালি চলছে। যত বিধায়কতে এমনি কোটাতে যা অ্যাম্বুলেন্স ছিল সেই অ্যাম্বুলেন্সগুলো চলছে না। বলছে তোমাকে পয়সা দিতে হবে। মাতৃ জালগুলো চলে না। সব জালগুলোতে রাত্রিবেলা খোঁজে দেখুন কি অবস্থা। বলছে দুয়ারে সরকার। ডাক্তারবাবু পোস্ট করেছে, বলছে সরকার দুয়ারে নেই, এখন দুয়ারে দেবে। এই ব্যবস্থাটা, এই সিস্টেমটা পাল্টানোর জন্য আমাদের লড়াই। আমাদের লড়াই এই গোটা পশ্চিমবঙ্গে কাজ কারখানা নেই। इस पश्चिम बंगाल का जनता बेरोजगार नौजवान आज हर दिन इस राज्य से बाहर का राज्य में काम ढूंढने जा रहा है। काम डेटा एंट्री ऑपरेटर बीरभूमे माड़रांगा के खाता ये পশ্চিমবঙ্গে পৌরসভাতে টাকা ঘুষ না দিয়ে কাজ হয়। পঞ্চায়েতের ডেটা এন্ট্রি অপারেটররা তারা 84 লক্ষ ভুয়ো জব কার্ডের ডেটা এন্ট্রি করেছে। আবাস যোজনার ঘরে ভুল ডেটা এন্ট্রি করেছে। প্রতিদিন প্রমাণ করছে কবে চাকরিটা যায়। সেই ডেটা এন্ট্রি অপারেটর বীরভূম থেকে শুধুমাত্র রাজ্য ছেড়ে যায়নি, এদেশের বাইরে গেছে একটা ডেটা এন্ট্রির কাজ করতে। 1.5 মাস কাজ করেছে, মরে গেছে। সেই দেশ থেকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বীরভূমে তাকে ফেরত আসতে হবে। বেতন 10,000 টাকা আর ডেড বডি ফিরিয়ে আনার খরচ 6 লাখ। इस पश्चिम बंगाल का हर घर का माँ जाते हुए बेटे का पीठ लेता है, लेकिन कॉफिन में आता हुआ लड़का
সেদিকে প্রসূন দত্ত বলেছিলেন, হাওয়ায় চটির মানে প্রসূন দত্ত জানালেন। হাওয়ায় চটির মানে কলেজের পড়ছে সুদীপ্ত গুপ্ত জানেন। হাওয়ায় চটির মানে চাকরি চেয়ে মধুরা জানা। হাওয়ায় চটির মানে আবাস যোজনার ঘর চেয়ে অর্জুনা বিবির মুখে যে পুলিশ বলেছিল মুতে দাও, অর্জুনা বিবি জানে। হাওয়ায় চটির মানে আনিসরা জানে। হাওয়ায় চটির নামে হাওড়ার বাপুর সাহারা জানে। হাওয়ায় চটির মানে এগোটা পশ্চিমবঙ্গের শ্রমিকরা যারা প্রতিদিন মরছে তারা জানে। হাওয়াই চটির মানে পরিযায়ী শ্রমিকরা জানে। এবার আমাদেরকে ঠিক করতে হবে, লাল ঝান্ডার মানে শ্রমিক কৃষক জানে। লাল ঝান্ডার মানে বেকার ছাত্র যুবরা জানে। লাল ঝান্ডার মানে আমাদের মা বোনেরা জানে। লাল ঝান্ডার মানে সরকারি কর্মচারীরা জানে। লাল ঝান্ডার মানে পরিবহন শ্রমিকরা জানেন। সেই লাল ঝান্ডাকে আবার উপরে তুলে ধরতে হবে, তাই ভোট আমাদেরকে দিতে হবে। বিকল্প সরকার তৈরি হবে, মানুষের জয় হবে। দমদমে সোনা চক্রবর্তী জিতলে ভারতবর্ষ জিতবে, আমরা জিতবো, আপনারা বেকার ছেলেমেয়েরা জিতবে। তাই হাওয়াই চটি আর বুলডোজার আমার দেশের, আমার রাজ্যের জাতীয় প্রতীক হতে পারে না। আমার দেশের জাতীয় প্রতীক অশোক স্তম্ভই থাকবে, আর আমাদের হাতে কাজ আর পেটে ভাত আর মাথার একটা ঝাড় আর মোটা মুঠো করে বেঁচে থাকার জন্য। বাকি সিদ্ধান্ত আপনারা নিয়ে নিয়েছেন, এই সিদ্ধান্তকে ভোট বাক্স অবধি নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করবেন, বাঁচতে দেবেন সবাইকে, গোটা দেশকে। এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।